এই চিন্তা করে, আর কলকাতার লোকগুলোকে আমি বলি, সবাই না, কিছু কিছু আছে যে হাওড়া ব্রিজের তলায় তিরপলটা নিয়ে থাকে, সেও বলে বাড়ি কোথায়, বলে কলকাতা, তোর ঘরই নেই, বলে আমি একটা যেন বিরাট বিরাট ব্যাপার, একটা বিশাল কিছু একটা। হ্যাঁ, আর যারা ওই মেদিনীপুরের লোকগুলো গরু চড়ায়, আর ওরা গাইয়া ভূত, গোটা গায়ে গোবরের গন্ধ, আর বৈশাখ সর্ষের তেল দেয়। হ্যাঁ, আর কলকাতার লোক তো ক্রিম ট্রিম ব্যাপার, সমস্ত নিভিয়া টিভিয়ার সমস্ত ব্যাপার আছে না। তো গ্রামের লোকেরা গরু চড়ায়, ওরা হচ্ছে গাইয়া ভূত, আর শহরের লোকে কুত্তা চড়ায়। সকালে উঠে ঘুম থেকে কুকুরের চেন টেনে নিয়ে বেরিয়ে পড়লো। আচ্ছা, গরু চড়ানোটা গাইয়া ভূত আর কুকুর চড়ানো আধুনিক। যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উদ্দেশ্য আমার একটাই বার্তা থাকবে, তারা যেন কালকে সকাল থেকে উঠে কুকুরের দুধ দিয়ে চা করে খায়, যেন গরুর দুধ না খায়। চড়াবার বেলা তোমরা কুকুর চড়াবে, চা খাওয়ার বেলা গরুর দুধ খাবে। গ্রাম হচ্ছে দেশের শেকড়। গ্রাম শস্য সবজি ওটা দেশকে জগিয়ে রেখেছে। চাষ না করলে খাবেন কোথা থেকে? গ্রাম থাকতে হবে সবার আগে। নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে লোকটা, গ্রামের লোক, ধুতি পাঞ্জাবি পরা, ও হাওড়ার থেকে টিকিট কেটে একবারে মেলে, বোম্বে মেলে বসে পড়েছে, বুঝলেন? ও দেখছে কি, ও তো পয়সার জন্য কেটেছে, একদম এসি ফার্স্ট ক্লাস কেটে বসে ও দেখছে কি, এই কম্পার্টমেন্টে যত লোক বসে আছে সবাই হাতে একটা করে ইংলিশ পেপার ধরে আছে, মানে সব শিক্ষিত লোক। ও চিন্তা করতেছে, আমি যদি পেপারটা না ধরি আমি অশিক্ষিত হয়ে যাবো না? পড়তে পারি আর না পারি, পেপার কিনতে ক্ষতি কি? মানে টিকিটের মতো আর, বুঝলেন না? ও একটা 5 টাকা দিয়ে একটা পেপার আলাইছে, বলছে স্যার কোনটা দেবো? দাও, দা স্টেটসম্যান, যে দাও, দিয়ে দিচ্ছে। জীবনে স্কুল যায় না, ও সোজা করে ধরে না, উল্টো দিকে ধরে আছে, ও যে পড়তেই জানে না, অক্ষর জানে না। এখন টিটি এসছে টিকিট চেক করতে, টিটি টিকিট চেক করতে এসে দেখছে আমি জীবনে অনেক শিক্ষিত লোক দেখেছি, এইরকম দেখিনি যে খবরের কাগজ উল্টো দিকে ঘুরিয়ে পড়ি, কিরকম শিক্ষিত। হ্যাঁ, টিটি আবার ওর কাছে গিয়ে বলছে স্যার, ও ভারী গলায় উত্তর দিচ্ছে, বলুন। বলে স্যার, মানে খবরের কাগজটা, নিউজ পেপারটা উল্টো দিকে ধরা হয়েছে। ও দেখলো যে আমার তো সম্মান চলে যাবে, সম্মান টেনে তুলতে হবে। হ্যাঁ, মানে ও ছিল ডাউনে, এসে পড়েছে টাউনে, বুঝলেন তো? সম্মান, বাঙালি না, সম্মান টেনে তুলছে। কিরকম করে তুলছে? আমি একটু উল্টো দিকেই পড়ে অভ্যস্ত, আসলে আমি অনেক পড়াশোনা করেছি না, সোজা দিকের ভাল লাগে না, বুঝলেন, উল্টো দিকে পড়ে। টিটি বলে, উরি বাপরে, মানে বিরাট ব্যাপার একবারে। হ্যাঁ, দেন স্যার টিকিটটা দিয়ে দেন। যেই হাত বাড়িয়েছে, ও কি করলো, বুক পকেট থেকে একটা হাফ টিকিট বের করে টিটির হাতে দিছে। টিটি দেখতেছে তো হাফ টিকিট, একটা বুড়ো আখাম্বার লোক একটা বসে আছে, হাফ টিকিট নিয়ে। বলে স্যার আপনার বয়স কত? বলে আপনার দেখে কত মনে হচ্ছে? বলে না, বলুন। 55। বলে স্যার 55 বছরে তো হাফ টিকিট হবে 10 পর্যন্ত ভ্যালিডিটি, তার উপরে আরো আপনার 45 বেশি আছে, হবে না, ফাইন দেন। তখন ও টিটিকে ঘুরে বলছে, আপনি কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন না পড়ে পেয়েছেন? খবরদার বাজে কথা বলবেন না, পড়ে পেয়েছি। বলে সিটের নিচে একটু দেখুন। টিটি সিটের নিচে মুখ বাড়িয়ে দেখতেছে, সিটের নিচে আরো দুজন আছে, ওর ছেলে আর ওর বউ। বলে স্যার আপনার একারই তো হাফ টিকিটে হয় না, আপনি আবার দুটোদের সঙ্গেই নিয়েছেন, সিটের নিচে ঢুকে। এই তোমারে বললাম না তুমি পড়ে পাস করছো না টুকে? বলে স্যার আমি পড়ে পাস করছি। হাফ কিরম লাগছো? বলে কেন, উপরে 1, মাঝে টান, নিচে 2, তো দেখো না, উপরে 1 আমি, মাঝে টান, এই দেখো সিট দেখ, নিচে 2 আমার মেয়ে আর বউ। টিটি বলে, উরে বাপরে, আমি জীবনে হাফ লেখছি, এ তো আমাকে দেখাই সারছে হাফ, তো বিরাট ব্যাপার। হ্যাঁ, তোমার পাশে ওটাকে? বলে আমার ছোট ভাই, ও তো আরো মারাত্মক। হ্যাঁ, ওকে যখন গিয়ে টিকিট চাইছে, এ তবু হাফ টিকিট কেটেছে, ও তাও কাটেনি। ও পকেট থেকে 50 পয়সা একটা পোস্ট অফিসের ডাক টিকিট বের করে টিটির হাতে দিয়েছে। টিটি বলে এটা কি, এর সঙ্গে তো রেলের কোনো সম্পর্ক নেই। ও তখন টিটিকে ঘুরে বলছে, কেন আপনাদের রেলে কি চিঠিপত্র যায় না? বলে হ্যাঁ যাই তো। বলে ভাবুন না, আমি চিঠি হয়ে বোম্বে চলে যাচ্ছি। টিটি বলে আচ্ছা তাহলে এই পর্যন্ত ব্যাপার,
তাহলে চিঠি যখন যায় তাহলে স্ট্যাম্প আমাকে দিয়ে দিতে হবে, রেলের স্ট্যাম্প। আরপিএফ যাচ্ছিল বুঝলেন, মোটা রুল লাঠি নিয়ে ওই সামনে দিয়ে, ওকে ডেকেছে, ওকে ডেকে সবটা খুলে বলছে। আরপিএফ বলে কোন পাশ থেকে শুরু করব? বলে চিঠির থেকে শুরু কর। ওইকে টান দিয়ে ওই মাঝখানে শোয়ে এই কোমরের মাঝখানটায় করে একটা বন্দুকের বাঁটটা দিয়ে গমাট যেই দিছে আর কি, ও তো একবারে যাইরে কোমর ঢুকে যাচ্ছে। বলে বেশি কথা বলবেন না, চিঠিতে স্ট্যাম্প দিচ্ছি, চিঠি বোম্বে চলে যাবে না। হ্যাঁ, যত করবেন চালাকি শেষে বুঝবেন জ্বালাকি। ভগবানকে ভালোবাসবেন, নিজে কম সাজবেন, ঠাকুরকে বেশিবার সাজাবেন। নিজের চুলে 10 বার চিরুনি দেন, ভগবানের চুলে 15 বার দেন, তবে তো সংসার সুখের হবে, না হলে হবে কি করে? হ্যাঁ, উদাহরণ দত্ত নিতাই চাঁদের হাত ধরেছে, প্রভু তুমি আমার ঘরে চলো, আমার ঘরে থাকবে। ওই যে হাত ধরে নিয়ে যায়, অহংকারে মত্ত হয়ে যায়, আমরা নিতাই পদ, নিতাই পদ পাশ দিয়া অহংকারে নিতাই আমার নিতাই আমার নিতাই অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্য দে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা পাবে। তোমরা ব্রজে রাধা, রাধা, রাধা কৃষ্ণ পাবে। ধরো নিতাইয়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি। ধরো নিতাইয়ে চরণ দুখানি, তোমরা ধরো নিতাইয়ে চরণ দুখানি। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন?
যখন নার্সিংহোমের পিছনে রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমার সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? খড়মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংস দয়াল তেমনি মানুষও গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে হবে চাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? হরি বল। হ্যাঁ, মনে রাখবেন, যারা বসে আছেন আজকে এই স্থানে, উদ্ধারণ দত্তের নয়নের জল নিতাই চাঁদের চরণতলে পড়া মাত্র নিতাই চাঁদ উঠে বসলো। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, এটা ভালো কথা, প্রয়োজন রাখতে হবে তো। এক পকেটে মোবাইল থাকবে, কিন্তু আরেক পকেটে গীতা রাখতে হবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস খাচ্ছি আমরা সবাই, খাবো, ছবি দেখি। সপ্তাহে একদিন বাড়িতে মাছ মাংস খাওয়া হয়, সপ্তাহে পরের সপ্তাহে ওই দিনটায় বাড়িতে সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে সিনেমা দেখতে যাই, নাটক দেখতে যাই, বায়োস্কোপ দেখতে যাই, পিকনিক করতে যাই, ইকো পার্ক যাই, সায়েন্স সিটি যাই, তো মাসে একদিন করে বাড়ির সবাই মিলে আমরা হরি কথা শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে, ও প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে নামাজ পড়তে যায় মসজিদে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে যাচ্ছি মসজিদে। কেন? নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পর বিবেককে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ, 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 কালকে নয় আজ। একটা 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, ঈশ্বরকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে হরিনাম নিতে বললে বলে এখন নয়, আমার অনেক দেরি আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় উদ্ধারণ দত্ত যখন নয়নের জলটা চরণতলে দিয়ে দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসে বলছে, উদ্ধারণ আমি তোমাকে আশীর্বাদ করছি, মেয়ে তুমি পাবে, চিন্তা করে দেখো। আর এই যখনই বললো মেয়ে তুমি পাবে, উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে বাল্যকালের বন্ধু, বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিতের 2টি মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। 2টো মেয়েটার বিয়ের বয়স হয়েছে। এই 2টো মেয়ের থেকে একটাও যদি প্রভুর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যায়, আহা হা হা হা। আর এই চিন্তা করে নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত বলে উঠছে, প্রভু আমি মেয়ে পেয়ে গেছি, চলো তোমাকে নিয়ে যাই। আস্তে মেয়ে দেখতে গেলে যারা বয়স্ক লোকজনরা যায়, এখন তো দেখা দেখির পাটটা ধরে উঠেই গেছে, কেননা ফেসবুক ঘটক, ঘটক যখন ফেসবুক, আর আমাদের চিন্তা কিসের? আহা হা হা। হ্যাঁ, মনে রাখবেন, এই যে যিনি বিয়ে দিতে নিয়ে যান, যখন বয়স্ক মানুষজন যান, তারা প্রশ্ন করে, মা হাঁটতে জানো, চলতে জানো, রান্না করতে জানো, চুলটা খুলে দেখাও, নিচে দেখাও, গেয়ে দেখাও, শুয়ে দেখাও, বসে দেখাও, কত রকম প্রশ্ন। আর কেউ কেউ বুদ্ধি করে বলে, নীল কলমে লাল লিখে দেখাও, ও লেখছে একান্ন লাল হয়ে গেছে, নীল কলমে লাল লিখতেছি। একবারও কেউ বলে না, মা একাদশী করতে জানো, শাক বাজাতে জানো, তুলসী তলায় প্রদীপ দিতে জানো, হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত কথা পড়তে জানো? হ্যাঁ, বলে না আমি তো রোমিও জুলিয়েট পড়ি, আমি লক্ষ্মীর ব্রত কথা পড়ি না। ইস কি উন্নতি হয়েছে দেশটার, যে দেশেতে এলো গোড়া, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হাই রে হিন্দুর হবে কি, হাই রে হিন্দু, হাই রে হিন্দু হবে কি। হাতটা ধরে নিয়েছে, আর হাতটা ধরে মেয়ের সন্ধানে যাচ্ছে। প্রভু চলো বেরিয়ে পড়ি। উদ্ধারণ দত্ত হাত ধরেছে, কোথায় যাচ্ছে? বর্ধমান। সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, তার সঙ্গে প্রভুর বিয়েটা দিয়ে দেবে। নিতাই চাঁদের সঙ্গে তার যে সে মেয়ের বিয়ে দেওয়া যায় না। মনে রাখবেন, যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হাত ধরে নিয়ে যাচ্ছে,
বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিলে আমার বন্ধুত্বের মানও থাকলো, উপযুক্ত পাত্রও পাওয়া গেল। আর বলতে বলতে যায়, পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ, আস্তে। আমার নিজের দিদিমা কৃষ্ণ ভক্ত ছিলেন, 103 বছর পরমায়ু পেয়েছেন। হ্যাঁ, আমিষ নয়, শেষ জীবন অব্দি নিরামিষ খেয়েছেন, কিন্তু মৃত্যুর 1 ঘন্টা আগে পর্যন্ত চোখেরও সমস্যা আসেনি, কানেরও সমস্যা আসেনি। রৌদ্র দেখে সময় বলে দিতেন, এখন এত বেলা হয়ে গেছে। মনে রাখবেন, পূর্বপুরুষের সংস্কার ছিল বলে আজকে ঈশ্বরের কৃপা আমার মধ্যে হয়েছে। চাইলে বাড়ির ছেলে মেয়েদেরকে চোর তৈরি করা যায়, কিন্তু চাইলে সাধু তৈরি করা যায় না। চাইলে ডাক্তার তৈরি করতে পারবেন, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, মাস্টার তৈরি করতে পারবেন, কিন্তু কীর্তন গায়ক তৈরি করতে পারবেন না। এটা ঈশ্বরের দান। যে পেয়েছে সেই একমাত্র তার কথা বলতে পারে। খাতা নেই, বই নেই, অনর্গল বলতে পারে, তার কৃপা ছাড়া কি করে সম্ভব? তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর পথ প্রেমানন্দ হরি চলিতে আর বলিতে, তোমরা কৃষ্ণ মধুর নাম, গাহ নাম, গাহ নাম, গারি নাম।
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহরি। হাঁটতে হাঁটতে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদাহরণ দত্ত চলে এলো সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, সূর্যদাস, সূর্যদাস ঘরে আছো? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুললো দেখছে কি বাল্যকালের বন্ধু এসেছে। কিরে বন্ধু আয় ঘরে আয়, হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। হ্যাঁ, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলে, যে আপনাকে নিজের পকেটের পয়সা দিয়ে উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় সে হয় আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার নিন্দে করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনারই নিন্দে করে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা ছুটে গিয়ে কাছে দাঁড়িয়েছে। আর এই যে কাছে দাঁড়িয়ে পড়লো দুই ভাই, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে উদাহরণ দত্ত সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়, হ্যাঁ রে বন্ধু কি চিন্তা করে আমার কাছে এলি? না মানে বলছিলাম তো দুটো মেয়ে আছে না? হ্যাঁ। বিয়ে দিবি তো? দেবো। আগে কোনটা দিবি? এ বোকার মতো কথা বলছিস, আগে তো বড় মেয়েটা দেবো তারপর ছোট মেয়েটা দেবো। আচ্ছা বলছিলাম কি আমি একটা ছেলে এনেছি, একটু ভেবে দেখলে হতো না? আমি তোর বন্ধু তো। এনেছিস? বল কি করে বল। প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? ছেলে ছেলে। আরে টাকা দিয়ে পেলেও হবে, চিন্তা নেই। আমাদের পাড়ার কটা ছেলে দেখি হঠাৎ করে কথা বন্ধ করে দিচ্ছে, আমার সঙ্গে বলে না কথা। কি রে কথা বলিস না কেন? আগে তো দিব্যি বলতিস। বলে না, যারা চাকরি বাকরি করবে ওরা কি আর সাধারণ কীর্তনিয়ার সঙ্গে কথা বলবে? তোদের আবার চাকরি কি? তুই তো পড়িসনি, পাশ করিসনি, কি চাকরি? বলে দেখবি দেখবি। দুম করে দেখি স্কুল মাস্টার হয়ে গেছে। সে যে গুজে একবারে চলে যাচ্ছে, স্যুট বুট কোট লকেট এই পকেট চলে যাচ্ছে চাকরি করতে। 6 মাস চাকরি করছে, তারপর দেখি ফুচকার দোকান করলো। কেন? বলে ও চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে, চাকরি নেই, চলে গেছে। মনে রাখবেন, অপরকে ঠকিয়ে অপরের চোখের জল ফেলে নিজে কোনোদিন বেশি দিন সুখী থাকা যায় না। হ্যাঁ, চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। কেন জানেন? আপনি নিজে যদি উপার্জন করেন কিছু, সেটাই আপনার কাছে অনেক। লোক ঠকিয়ে 1 লক্ষ টাকা রোজগারের থেকে মাথার ঘাম পায়ে ফেলে 100 টাকা রোজগারের অনেক বেশি সম্মান বলে আমি মনে করি। তাই জন্য সবসময় চাইবেন, ঈশ্বরকে বলবেন যে আমার জন্য যেন কারো ক্ষতি না হয়। আমি কারো উপকার করতে নাই বা পারলাম, কারো ক্ষতি আমি কোনোদিন করব না। কেন? যদি জীবনে কাউকে ক্ষতি করো তুমি, তোমাকে নিজেরও ক্ষতি হবে। কেন? যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাই কারো ক্ষতি নয়, সকলের মঙ্গল চাইবেন। এই যে মায়ের পুজো হচ্ছে, মায়ের পুজোর মন্ত্রতে বলা আছে না, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ, সর্বমঙ্গল মঙ্গলে তুমি সবার মঙ্গল করবে। সে কি উল্টোডাঙ্গা সুধীর বাগান পল্লীবাসীর পয়সায় পুজো হচ্ছে আর ঠাকুর মশাই ফুল ছুড়ে দিয়ে বলে সবার মঙ্গল করবে? বলে এটাই সনাতন ধর্ম, যে ধর্ম সকলার মঙ্গল চায়। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সবাই যদি ভালো থাকে, জগৎ যদি ভালো থাকে, দেশ যদি ভালো থাকে, আমিও ভালো থাকবো, সকলে ভালো থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, এই যখনই বললো তখন বলছে ছেলেটা কি? ওর নাম মাস্টারি চাকরি করে না, তাহলে কি ব্যাংকের ম্যানেজার? বলে না ওটাও না। আচ্ছা স্কুলে জল দেওয়ার কাজ গ্রুপ ডি? বলে না ওটাও করে না। ছেলে কি করে? ছেলে কি করে? আচ্ছা ঠিক আছে আমি বলছি, আপনারাও শুনুন। ও শুনুক মেয়ের বাবা। হডি 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 হডি
হরি বলে। আচ্ছা বেশ, ছেলে হরি বলে, আর কি করে? ধুলায় ধুলায় গড়াগড়ি যায়। ওগো হরি হরি ওগো হরি হরি ধুলায় গড়া গড়ি আর পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। নিতাই চাঁদ তো একমাত্র ব্যক্তি যিনি জগাই মাধায়কে বলেছিলেন মেরেছিস কলসির কানা, তা বললে কি প্রেম দেবো না? তাই জন্য তো বৈষ্ণব মহাজন বললেন, ওগো পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়। ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এখানে এমন অনেক মানুষজন, এমন অনেক মায়েরা বসে আছেন যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত। অনেক অনেক মায়েরাও বিয়ের আগে গান বাজনা করতেন বাড়িতে, এখনো টুকটাক টুকটাক বাড়িতে হারমোনিয়াম নিয়ে করে। কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ ক্লাসিক্যাল গান গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়, কেউ ফোক গায়, কেউ পল্লী গীতি গায়। সকলে শুনুন, বিশ্বের যত গান আছে কীর্তন কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে ফেলা হয়েছে। বর্তমান দিনের সরকার কীর্তনকে লোকসঙ্গীতের আওতায় ফেলে দিয়েছে, কিন্তু কীর্তন লোকসঙ্গীত নয়। কীর্তন অনেক উচ্চমার্গের সঙ্গীতের সাধনা। হ্যাঁ, কীর্তন নরোত্তম দাস ঠাকুর যখন কীর্তন, তার যে কীর্তন, সেই কীর্তন যখন বিবেকানন্দের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছালো, তিনি ক্ষমা স্বীকার করেছিলেন। সেই কীর্তনকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। বিশ্বকবি রবি ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন, কীর্তন হচ্ছে পৃথিবীর একমাত্র গান যে গানের অংশ ছোট্ট আকারে আখরের মধ্যে দিয়ে মানুষকে বোঝানো যায়। হ্যাঁ, আপনারা নজরুল গীতি শোনেননি? হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, আচ্ছা না? বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম থাম। প্রথমে কি বাজছিল? বাজাও। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম বাজছে। আচ্ছা, এই যে বাজছে, এরপর তাল পরিবর্তন হয়েছে গানটাতে। কি? সোনার গধূলি সম নিবিড় শুনিল নভে পিত ধরা পর কালো অঙ্গে। আচ্ছা, এই যে তাল পরিবর্তন হলো, একে তাল ফেরতা বলা হয়। এই তাল ফেরতাটা পৃথিবীতে কোনো গানের মধ্যে পাবেন না আপনি, একমাত্র এটাকে এনেছে কীর্তন। কিন্তু সে কীর্তন শেখার মতো বর্তমান দিনে ছেলে মেয়েদের ধৈর্যও নেই, সেই মানসিকতাও নষ্ট হয়ে গেছে, ছেলেমেয়েরা শেখেও না। আমার একটা ধারণা ঢুকে গেছে, একটু কোমর বাঁকিয়ে দিতে হবে আর নাচতে হবে, একটু গড়ে পড়ে যাবো, গান হয়ে গেল। হ্যাঁ, কীর্তন গুরু পরম্পরার বিষয়। গুরুদেবের কাছে বসে অনেক বকুনি খেয়ে তারপরে রাধা গোবিন্দের কৃপা অনুসরণ করে কীর্তনের পথে আসতে হয়। এবং মোস্ট প্রবাবলি যদি ভালো কীর্তন গায়ক হতে হয় না, তাকে সবার আগে অনেক শিক্ষিত হতে হবে, তাকে হতেই হবে। বিনা শিক্ষিত কেউ ভালো কীর্তন গায়ক হতে পারবে না। বৈষ্ণব মহাজন পদাবলীর পদার্থ সে বুঝতে পারবে না কিছু। হ্যাঁ, কেন মহাজনরা যে পদ লিখেছেন তারা স্কুলে যাননি, ঈশ্বরের কৃপায় লিখে ফেলেছেন। প্রায় কম করে 12,000 পদাবলীর সমাহার রয়েছে বাংলার ভান্ডারে। 12,000। অনেক অনেক প্রেস বন্ধ হয়ে গেছে, অনেক অনেক বই এখন পাওয়া যায় না, ছাপা হয় না, কিন্তু সংগ্রহ দেখুন কত মধুর সুরে বাঁধা এই সুর। আমি মিলিয়ে দিচ্ছি দুটো গান। শুরু হয়েছিল হরি হরি
হৌরি বলে, এই তো এটা বৈষ্ণব মহাজন পদ। ধুলাই গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়। এটা কীর্তনের সুরে বাঁধা, একতলা ছন্দে বাজলো, ৩-৩-৩-৩ ছন্দ, ৩-৩-৬-৩-৯-৩-১২। যদি এটাকে আমি আধুনিকতা রূপান্তর করি এই সুরে, বেহাগ যদি না হয় রাজি, বাসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বাসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। মান্নাদের গাওয়া গান। যদি সুরটাকে আরো কোমল করি, হ্যাঁ, মান্নাদের গাওয়া বেহাগ রাগটা শুধু মান্নাতে নয়, বেহাগ রাগটা বিশ্বকবি রবি ঠাকুরের খুব প্রিয় রাগ। এই রাগে তিনি বহু গান লিখেছেন, বহু গান, বহু গান। দেখুন, বেহাগ যদি না হয় রাজি, এই রাগ এত প্রিয় বিশ্বকবি রবি ঠাকুরের, তিনি লিখেছেন না, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এত সুন্দর রাগে বাঁধা এই গান, রবীন্দ্র ঠাকুরের খুব প্রিয় রাগ এই বেহাগ, আছে না? হে মনিহার, সেই বেহাগ আমার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে। এত প্রিয় এই রাগ রবি ঠাকুরের, কত গান এই সুরে বাঁধা। তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি যাই। এই বেহাগ রাগের উপরে গান। রবি ঠাকুরের সব থেকে প্রিয় রাগগুলির মধ্যে একটি প্রিয় রাগ হচ্ছে বেহাগ। শুধু তাই নয়, দেখুন যদি সুরটাকে আরো কোমল করি, তাহলে আমরা গানটা শুরু ওখানে শুরু হয়েছিল, ওই জায়গায় থামলো। আরো যদি গাই, চেষ্টা করতে পারি তো, কি ওই শুরু করেছিলাম, বেহাগে যদি না হয় রাজি, বাসন্ত যদি না আসে, ওগো এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। আচ্ছা, সুরটাকে একটু কোমল করলে মনে পড়ে না অখিল বন্ধু ঘোষের কথা, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। অখিল বন্ধু ঘোষ, তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। এই সুরটাকে আমরা আরো কোমল করি, চেষ্টা করতে তো পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর,
দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর। আমার এই দেহ খানি তুলে ধর, তোমার ওই দেবালয়ে প্রদীপ কর। নিশিদি আলোক শিখা জলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জলুক প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর। কত গান আছে না, মনে রাখবেন। এই হচ্ছে কীর্তনের সুর। যেখানে শুরু হয়েছিল গানটা, যদি গানটাকে আমরা আরো অন্তরায় নিয়ে যাই, আধারের গায়ে গায়ে আছে না, পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব। আচ্ছা, এখানে যদি গান রাখি, যেখানে গানটা শুরু করেছিলাম মূল সুরে ফিরে যেতে চাই, চেষ্টা করতে পারি। হরি 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 বলে উলুধ্বনি, ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়ে। হরি হরি ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়ে ধরে যেই বলল হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলের নামটা তো আমাকে বলতে একবার। নাম পরম দয়াল পরম বৈষ্ণব পরম পণ্ডিত শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। যেই নামটা বলেছে, নামটা বলা মাত্রই সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এত সুন্দর সম্বন্ধ তুই আমার জন্য আনলি? হ্যাঁ ওরে প্রভু কোথায়? ছুটে গিয়ে নিতাই চাঁদকে হাত ধরে ঘরের মধ্যে ডেকে এনেছে। প্রভু, প্রভুর চরণটা জড়িয়ে ধরল। একেলা আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার। মোর পরিবার সবে মিলি তোমার চরণে দিব গড়া গড়ি, দিব গড়া গড়ি। অন্তিমেতে যাওয়ার কালে, যাওয়ার কালে বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো গৌর হরি হরি। যেই এ কথা বললো, এ কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি আমার ঘরে এসছো, আমার মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধ। আসতে যেই
কেন জানো? বাংলায় একটা কথা আছে, মনে রাখবে, সৎপাত্রে করবে দান, যেই দান হবে শ্রীরামের সমান। সবার আগে যে ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের সম্বন্ধ স্থির করলেন, বিবাহ স্থির করলেন, তাকিয়ে দেখবেন যে মানুষটি আপনার মেয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে সে সৎ কিনা। সৎ। আর দাদু বলতেন, সৎ পথে করবি ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করবি না বিয়ে যদিও সে হয় পরী। নারী জাতির জীবনের সবথেকে মূল্যবান হচ্ছে তার চরিত্র, তার সম্মান। চরিত্র একজনকেই দেওয়া যায়, দ্বিতীয় জনকে যদি সেটা দেওয়া হয় তাহলে তার নিজের সম্মান ভুলুণ্ঠিত হয়, নিজের সম্মান থাকে না। তাই সবার আগে মনে রাখতে হয় নিজের চরিত্রকে উন্নত করতে শেখো। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। কেন জানেন? বর্তমান দিনে আমাদের মতো যুব সমাজের, আমাদের মতো ছেলে মেয়ের একটা দুর্দশা কেন? একটাই কারণ, সেটা কি জানেন? আমরা ভ্রষ্টাচারী হয়ে গেছি। আমাদের জীবনের কোনো সংকল্প নেই। আমরা সব সময়ের জন্য চকচক করতে দেখা ইমিটেশনটার পিছনে ছুটে যাই, আসল সোনাটাকে বাদ দিয়ে দিয়েছি। আমরা মনে ভাবি এটার থেকে ওটা আরেকটু বেটার চয়েস ছিল, ওটার থেকে ওটা আরেকটু বেটার চয়েস ছিল। না না, ভুল ভাবছো। সংসারে সুখের আশা জানিবে তেমন, মরুভূমিতে জল কভু মিলে না যেমন। সংসার কোনোদিন তোমাকে সুখী করবে না, সংসার কোনোদিন তোমাকে শান্তি দেবে না, সংসার তোমাকে সারা জীবন দুঃখই দেবে। আমি আর কোনোদিন আসি না আসি, একটা কথা মায়েরা মনে রাখবেন, নিজের বাড়ির ছেলে মেয়েরা যাতে ভ্রষ্টাচারী না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। সব সময়ের জন্য, সব সময়ের জন্য লক্ষ্য রাখবেন যাতে নিজের বাড়ির সন্তান ভ্রষ্টাচারের পথে না এগিয়ে চলে যায়। হ্যাঁ, ভারতবর্ষের মাঠে দাঁড়িয়ে কবির ভাষা ছিল না, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী, তুমি রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমরা স্কুলের মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলে গেছি, আমরা বাবা মায়েদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলে গেছি। বাবা মায়েদেরকে চুমু দিয়ে দিই আমরা, ছাক করে ছুটে এসে। হ্যাঁ, আর মা কি বলে? সোনার চেনটা আমার গলায় পরিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে আমার সোনা। হ্যাপি বার্থডে ফার্থডে ওইসব বাদ দাও। কেক কাটবে কেন? জন্মদিনের দিন, তোমার নিজের মেয়ের জন্মদিন, তোমার মেয়ের জন্মদিনে কেকটা কিনে এনেছো, কেকের উপরে তোমার মেয়ের নামটা লেখা আছে, দোকানদার লিখে দিয়েছে মিয়া আমরে কোম্পানি, ক্রিম দিয়ে লিখে দিয়েছে। হ্যাঁ, সৌমিলি লেখা আছে কেকের উপরে। কি করলো? সৌমিলি আবার নাই তো, থাকলে আবার মুশকিল, আমি আন্দাজে বলে দিলাম। ওই নিয়ে এসছে, আর নিয়ে এসে ওর পরিবারের লোক ওর সামনে কেকটা এগিয়ে দিয়েছে, হাতে ছুরি দিয়েছে। আর প্লাস্টিকেরই হোক, ছুরি তো নাকি। ও জন্মদিনের দিন নিজের নামটা উজ্জ্বল করবে কোথায়, নিজের নামটাকে ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে ফেলছে। এটা আমাদের ভারতবর্ষের সংস্কার নয়। যতটা বছর ওর জন্ম, 21 বছর বয়স, দোকানে মোমবাতি পাওয়া যায়, ক্যান্ডেল 21 লেখা আছে, 2 আর 1, ওর উপরে আবার শিখ বেরিয়ে আছে। হ্যাঁ, ধরিয়ে দিয়েছে। 21টা গুণে ধরানো সম্ভব না, ওই 2 আর 1 নিয়ে এসছে। হ্যাঁ, 21 দে, ফু দিয়ে নেবা। মানে এতদিন পর্যন্ত তোমার জীবন অন্ধকারে চলে গেল, আগামী জীবনটা আবার অন্ধকারে যেতে বসেছে। মোমবাতি নেভাচ্ছেন কেন? পারলে প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ তৈরি করবেন। যত বছর সন্তানের বয়স, অতগুলো মাটির প্রদীপে ঘি দিয়ে সলতে তৈরি করে ভগবানের মন্দিরে গিয়ে অতগুলো প্রদীপ জ্বালুন, তবে তো সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। যে কোম্পানি মদ তৈরি করে সেও কোটিপতি, যে কোম্পানি সিগারেট তৈরি করে সে কোটিপতি, কিন্তু যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় সে কোটিপতি নয়, সে কিন্তু ভিখিরি। হ্যাঁ, দুধের দাম কত? 60 টাকা কিলো। মদের দাম কত? 1 লক্ষ টাকা। আমি যদিও বলতে পারবো না, আন্দাজে বললাম।
দামি মদ কিনতে গেলে লাখ টাকা দিতে হয়। আচ্ছা বলুন, দুধটা 60 টাকা কিলো, ওটা সবার সামনে বসেই খাওয়া যায়। মদটা 1 লক্ষ টাকা, ওটা আড়ালে গিয়েই খেতে হয়, এমনকি বোতলটাকে পর্যন্ত লুকিয়ে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে ভালো আর খারাপের তফাৎ। ভালোটা যতই ছেঁড়া প্যাকেটে থাক, ওটা সব সময় ভালোই থাকে, আর মন্দটা যত উন্নত প্যাকেটেই মোড়া হোক, ওটা সারা জীবন মন্দই থাকে। তুমি চাইলেও ভালোটাকে ছাপিয়ে কোনোদিন মন্দটা চলে যেতে পারবে না। মনে রাখবেন, জগতে খারাপ মানুষ আছে, কিন্তু এমনও মানুষ আছে ভালো মানুষ। ভালো ভালো মানুষ না থাকলে জগৎ চলতো না। হ্যাঁ, কলকাতা হাইকোর্টে একজন বিচারপতি ছিলেন, তার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তিনি এত সৎ মানুষ ছিলেন, বাস থেকে নেমে পড়ার পরে মনে পড়েছে বাসের ভাড়াটা দেওয়া হয়, ভুলে গিয়েছে। আর উনি অত বড় পদে চাকরি করেন, তো কন্ট্রাক্টর ভয়ে টাকাটা চাইনি, উনি নেমে পড়েছেন, বাস চলে গিয়েছে। উনি ট্যাক্সি ডাকে, ট্যাক্সি এসো, ট্যাক্সি ধরে ট্যাক্সিকে ভাড়া দিয়ে পরের স্টপেজে গিয়ে বাসটাকে দাঁড় করিয়ে বাসের ভাড়া মিটিয়েছে। এটাও মানুষ, এটাও মানুষ। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রাখবেন, এই যে আমার মাকে দেখছেন পাশে বসে আছে, আমার মা কিছুদিন আগে আমার বিয়ে দিয়েছে, আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। তো আমার বৃন্দাবনে বিয়ে হওয়ার পর সাধু সেবা দেওয়ার পরে সাধুরা আমাকে বলেছিল, আজকে তোমাদের জীবনের সব থেকে আনন্দের রাত্রি, ফুলশয্যা, তোমরা রাধাকুণ্ডে ডুব দিয়ে আসবে। তা আমি আমার স্ত্রীকে নিয়ে সূর্য ডোবার পরে ডুব দিতে গিয়েছিলাম। আমার স্ত্রী বলছে, দেখো কচ্ছপগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাধাকুণ্ডের মধ্যে, কচ্ছপ আছে, বড় বড় কচ্ছপ, ওরা এসে পায়ে এরম টোকা দেয়, বুঝলেন? তা আমাকে আমার স্ত্রী বলছে, দেখো কচ্ছপগুলোর কত সৌভাগ্য, ওরা দিন রাত রাধাকুণ্ডের জলে ডুব দেয়, দিন রাত বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখে, দিন রাত প্রসাদ পায়। আর আমি কোথায় মাছ, কোথায় মাংস, কোথায় ডিম? হ্যাঁ, মানুষ আর শেয়াল দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই। তফাৎ কি বলতো? যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে ঈশ্বরের সেবা হয়, সে বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে ঈশ্বরের সেবা হয় না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। আমি কেন বললাম? দেখবেন, যে বাড়িতে ঈশ্বর সেবা হয়, সে বাড়ির ফ্রিজটা খুলে দেখবেন, সেই বাড়ির ফ্রিজে কি রাখা আছে? ভগবানকে দেওয়ার জন্য ফল, ভগবানকে দেওয়ার জন্য মিষ্টান্ন, ভগবানের চরণামৃত। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, যদি সেই বাড়ির ফ্রিজটা খুলে দেখেন, ওখানে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। তাহলে আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ, আমাদের নিজেদের তো একটু কিছু থাকা দরকার।